গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মেয়েটি বোধহয় এতক্ষণে পর্যাপ্ত উত্তাপ গ্রহণ করেছে, তাই তড়াক করে উঠে দাঁড়াল। নাও আই এম ইন ওয়ান। উফ, আমার জুতোটার অবস্থা দেখো। উবু হয়ে বসে চুপসে যাওয়া কেটসের ফিতে চটপট খুলে ফেলে সে দুটোকে ফায়ার প্লেসের উপর রাখল সে। তারপর দুটো পা পর্যায়ক্রমে আগুনের উপর তুলে সেঁকতে সেঁকতে বলল, তুমি কি আজই এখানে এসেছ? হ্যাঁ। পার্থ লক্ষ্য করছিল মেয়েটির পা দুটো শঙ্খের চেয়ে সাদা এবং নিটোল। ওরকম ভিজলে সে কি এত দ্রুত নিজেকে ফিরে পেত? অসম্ভব। এবার চেয়ারটা ঘুরিয়ে নিয়ে মেয়েটি আগুনে পিঠ দিয়ে পার্থর মুখোমুখি বসল। আই এম অ্যানিটা, অ্যানিটা পারলেন। সুন্দর হাসল সে, আর সেই হাসির রেশ মিলিয়ে যাওয়ার আগেই পার্থর নিঃশ্বাস ভারী হয়ে গেল। হাসির সঙ্গে সঙ্গে গালে যে টোল, চোখে যে রং খেলে গেল, তা যেন এক ধাক্কায় পার্থকে বিরাট খাদের কিনারায় এনে দিল। ওর জিভ শুকিয়ে আসছিল। কোনো রকমে সে জিজ্ঞাসা করল, তুমি কি ব্রিটিশ? নো, টোকা দিয়ে উচ্চারণ করল অ্যানিটা। আমেরিকান। তুমি কখন এখানে এসেছ? বিকেলে। বিকেলে? কখন রওনা হয়েছিলে? আমি তোমাকে রাস্তায় দেখিনি। আমি অবশ্য শর্টকাট রাস্তায় এসেছি, কিন্তু আমার আগে তুমি কি করে পৌঁছাবে? মেয়েটির চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। আমি গাড়ি নিয়ে এসেছি। ও গড, তাই বলো? ইউ আর নট ট্রেকার? না। তাহলে নিশ্চয়ই তুমি খুব বড় লোক। এবার মাথা নাড়ল পার্থ। না, আমি একটা ভালো চাকরি করি। মেয়েটি চোখের তলা দিয়ে দেখল। তোমার মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ? পার্থ চমকে উঠে প্রাণপণে সহজ হতে চাইল। কই না তো। তোমার মুখ বলছে। আমি আশায় তুমি কি ডিস্টার্ব বোধ করছো? নো, নেভার। কিন্তু দরজা খোলার পর তুমি আর এখনকার তুমির মধ্যে প্রচুর পার্থক্য। আমার মনে হচ্ছে তুমি খুশি হওনি, কিন্তু আমি হেল্পলেস। ওরা আমাকে সত্যি কথা বলেনি। অ্যানিটা কাঁধ নাচালো। এখনও শরীরে পুরো হাতা পুলোভার, গলায় মাফলারের মতো জড়ানো কিছু। সেটা বোধহয় ভিজে অনুভব করে অ্যানিটা খুলে ফেলল। আমার সোয়েটারেও বোধহয় জল লেগেছে। পার্থ সহজ গলায় বলল, তুমি আশায় আমি খুশি হয়েছি। একা থাকতে আমার কষ্ট হচ্ছিল। কথা না বলে কতক্ষণ থাকা যায়? আবার হাসিতে উজ্জ্বল হলো অ্যানিটা। তাহলে এখনো নাম বলনি কেন? পার্থ সহজ হলো। পার্থ। পাত্তর? নো, পার্থ। পার্থ। ওয়েল, অনেকটা কাছাকাছি। আরেকবার উচ্চারণ করে খিলখিলিয়ে হেসে উঠে হাত বাড়ালো অ্যানিটা। গ্ল্যাড টু মিট ইউ। কল মি অ্যান। করমর্দনের সময় পার্থর রক্ত চলাচলের গতি বেড়ে গেল। প্রাণপণে নিজেকে সংযত করতে চেষ্টা করছিল সে। কিছু একটা বোকার মতো করে ফেললে পরে আফসোস করতে হবে। এবার অ্যান অনেক সহজ হয়ে বলল, এগুলো চেঞ্জ করা দরকার। ভিজে প্যান্টে আর থাকা যাচ্ছে না। হোয়ার ইজ মাই ব্যাগ? ওহো, ওটা বাইরে আছে না? অ্যান তরতরে পায়ে দরজার দিকে এগোচ্ছিল, কিন্তু পার্থ হাত বাড়িয়ে বাধা দিল। তুমি যেও না, আমি এনে দিচ্ছি। কপট অভিব্যক্তি অ্যানের মুখে। কেন? তোমার গায়ে গরম জামা কাপড় নেই, ওখানে প্রচণ্ড ঠান্ডা। কম্বল শরীরে জড়িয়ে পার্থ ডিম ঘরে ঢুকল। জোর বৃষ্টি হচ্ছে। কাঁচের গায়ে সপাং সপাং শব্দ। দরজাটা হাওয়ার দাপটে কাঁপছে। মেঝে থেকে রুকস্যাক তুলে নিয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলো পার্থ।
তারপর সেটাকে মাটিতে রেখে বলল, এত ওজন কাঁধে নিয়ে হাঁটলে কি করে? অ্যান হাসল, ঝুঁকে ব্যাগের চেন খুলে জিনিসপত্র বের করল। মাই গড, এগুলো তো অলরেডি ভিজে গিয়েছে। ওরা বলেছিল ওয়াটারপ্রুফ, তার নমুনা দেখো। উফ, আমি এখন কি করি? পাগলের মতো সবকটা জিনিস মেঝের উপর উপর করা হয়ে গেলে দেখা গেল একটা নীল স্লিপিং গাউন ছাড়া কেউ জলের ছোঁয়া থেকে বাঁচেনি। পার্থ দেখল জামাকাপড় বেশি নেই ওখানে, তবে আন্ডারগার্মেন্টসের সংখ্যায় বেশি। সেগুলোর দিকে তাকাতে সংকোচ হচ্ছিল ওর। পূর্ণ যুবতীর ব্রেশিয়ার ভাঁজ করা অবস্থাতেও বড় উদ্ধত। সে চোখ সরিয়ে ফায়ারপ্লেসের ওদিকে তাকাল। আগুনের শরীর ছোট হয়ে আসছে। উঠে দুটো কাঠ তুলে ভেতরে ঢুকে দিল পার্থ। এর মধ্যে বয়লারের মতো তেতে গেছে ফায়ারপ্লেসটা। অধিক উত্তাপ কখনো যে এত আরামদায়ক হয় এর আগে জানা ছিল না। ভেজা জামাকাপড়গুলো ফায়ারপ্লেসের উপর ছড়িয়ে দিয়ে অ্যান দু হাতে টেনে মাথার উপর দিয়ে পুলোভারটাকে খুলে নিল। চকিতে তাকালো পার্থ। জিনের শার্ট পুলোভারের নিচে। সে উঠে দাঁড়ালো। তুমি চেঞ্জ করে নাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। হোয়াট ফর? সবিস্ময়ে তাকালো অ্যান। তুমি তো পোশাক পাল্টাবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে ওই ঠান্ডায় গিয়ে কাঁপতে হবে কেন? পার্থ হাসল। আমাদের দেশে মেয়েরা পোশাক ছাড়ার সময় ছেলেরা থাকে না। খুব ভালো প্রথা। অ্যান মাথার চুল থেকে ক্লিপগুলো খুলছিল। কিন্তু যে মেয়ে একা একা সারা পৃথিবী ঘুরে বেড়ায় তাকে কতগুলো কায়দাকানুন জানতে হয়। সোনালি চুল ঝর্ণার মতো পিঠময় ছড়িয়ে গেল। ছোট্ট তোয়ালে তুলে সেগুলো থেকে জল শুষে নিচ্ছিল অ্যান। পার্থ আবার বিছানায় বসে পড়ল। অ্যানের যদি লজ্জা না আসে তাহলে সে কেন সংকোচ করবে? চুল শুকিয়ে নিয়ে অ্যান বলল, এ কথা মানতেই হবে, ভারতবর্ষের মানুষ মেয়েদের সম্মান করতে জানে। আমি এদেশে 1 মাস এসেছি, কখনো কোনো বিপদে পড়িনি, এমনকি কেউ টিজ পর্যন্ত করেনি। কথা বলতে বলতে শার্টের বোতাম খুলে ফেলল সে। তারপর অবলীলায় একটা হাত খুলে নিয়ে পেছন ফিরে দাঁড়াল। পার্থ চোখ সরাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হেরে গেল। 2-3 সেকেন্ডের জন্য শঙ্খের চেয়েও সাদা পিঠে হালকা নীল স্ট্রাপ টলটল করে উঠতেই ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সমস্ত ইন্দ্রিয় একত্রিত হয়ে শরীরকে উত্তেজিত করছিল অ্যানের কাছে ছুটে যেতে। এবং ততক্ষণে স্লিপিং গাউনের আড়াল নেমে এসেছে শরীরে। সেই আড়ালে অভ্যস্ত হাতে প্যান্ট খুলে ফেলল অ্যান। খুলে বলল, আহ, নাও আই এম হ্যাপি। তারপর পার্থর দিকে তাকিয়ে বলল, কত অল্পে আমরা সুখী হই না, কিংবা সুখী হবার ভান করি। তুমি অমন করে তাকিয়ে আছো কেন? কি করে? তোমার মুখে রক্ত জমেছে। পার্থ হাসবার চেষ্টা করল, এবং এই হাসির কি অর্থ তা সে নিজেই জানে না। ফায়ারপ্লেসের সামনে খাটের লাগোয়া চেয়ার সরিয়ে এনে দুটো পা সামনে ছড়িয়ে বসল অ্যান। পার্থ বুঝতে পারছিল না সে কি করবে। এখন তার একটুও ঠান্ডা লাগছিল না। সেটা যত না ফায়ারপ্লেসের কারণে, তার চেয়ে অনেক বেশি শরীরের নিজস্ব উত্তাপে। বলা যায় পার্থ নিজেই ফায়ারপ্লেস হয়ে যাচ্ছিল, কিন্তু তার আগুন না দেখানোর চেষ্টায় প্রকট। এটুকু পার্থক্য। তুমি কোথায় থাকো? দুটো কোনোই খাটে, তাতে শরীরের কিছুটা ভার। কলকাতায়। ইচ্ছে করে অর্ধেক সত্যি বলল পার্থ, কিন্তু তার চোখ ততক্ষণে অ্যানের স্লিপিং গাউনে। বাঁদিকের থাইয়ের কাছ থেকে গাউনটা কাটা, ফলে চকচকে পুরুষ্ট থাই চলকে উঠেছে। আগুনের ছায়া পড়েছে সেখানে, মনে হচ্ছে লাল মাখন স্থির। ক্যালকাটা? ও হরিবল! আমি একদিন ছিলাম ওখানে। হোটেল থেকে বেরিয়ে দম আটকে গিয়েছিল। অ্যান্ড দ্যাট টেরিবল লোডশেডিং।
তোমরা ওরকম জায়গায় কিভাবে থাকো বুঝতে পারি না। এই দেশে এত সুন্দর সুন্দর জায়গা যখন খালি পড়ে আছে, তখন ওরকম। বিরক্তিতে ঘাড় নাড়ল অ্যান। পার্থ বলল, তবু শহরটাকে আমরা পছন্দ করি। কাঁধ নাচালো অ্যান। কখনো কখনো মানুষের আচরণ খুব ক্রেজি হয়ে যায়। তুমি অত দূরে বসে আছো কেন? আগুন পাচ্ছ? সরে এসো। ফায়ারপ্লেসের ভেতরে ফুটফাট করে কাঠ ফাটছিল। পার্থ উত্তপ্ত শরীরটাকে অ্যানের কাছে নিয়ে এলো। এখন সামান্য বেঁকলেই সে স্পর্শ পাবে, কিন্তু না। নিজেকে বোঝালো পার্থ। সারাটা রাত সামনে পড়ে আছে। এই নির্জন পাহাড়ে অমন সুন্দরী মেয়ে আর সে। তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না। রাতটাকে চুটিয়ে উপভোগ করার অনেক সময় পড়ে আছে। আজকের রাতের জন্য এই বাংলো তার। এবং হ্যাঁ, ওই রমণীয়। আরও প্রচণ্ড বেগে বৃষ্টি পড়ুক, বাতাস বয়ে যাক, কোনো ক্ষতি নেই। সে জিজ্ঞাসা করল, এই জায়গাটার কথা কোথায় শুনলে? হ্যারল্ড বলেছিল, দিল্লিতে ওকে মিট করে আমি। আমরা দুজনে রাজস্থানটা ঘুরেছিলাম। কলকাতায় এসেও চলে গেল কাঠমান্ডু। আমি সোজা এখানে। তোমার সঙ্গে বিছানাপত্র নেই? দ্যাটস আ সিলি মিস্টেক। আমার স্লিপিং ব্যাগ হোটেলে ফেলে এসেছি। ওরা বলেছিল এখানে এভরিথিং পাওয়া যাবে। তুমি যদি না থাকতে তাহলে আমি মরে যেতাম। পার্থ হাসল। কোনো অসুবিধে হবে না, এখানে 4টে কম্বল আছে। ইঙ্গিতটা বুঝতে পেরেছে কিনা টের পেল না পার্থ, কিন্তু দৃশ্যটা কল্পনা করে সে বুঁদ হয়ে গেল। হঠাৎ খিলখিল করে হেসে উঠল অ্যান। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? নো। পার্থ হকচকিয়ে গেল। ইউ আর নট ম্যারিড, আই সাপোজ। চোখ ছোট করল অ্যান। নো। দেন আই অ্যাম রাইট। তোমার তাকানো দেখে বুঝতে পারছি। কি করে? তখন থেকে আমার পায়ের দিকে তাকিয়ে আছো তুমি। আমার শরীরটা কি শুধু পা সর্বস্ব? আমি চুরি করা পছন্দ করি না। যেন ঠান্ডা জল ছুঁড়ে মারল মুখে। পার্থ ব্লাশ করল। তারপর ব্যাপারটা তুচ্ছ বোঝাতে বলল, তুমি অনেক কিছু অনুমান করে নিচ্ছ। এই নির্জন পাহাড়ে আমি একা বাংলো রিজার্ভ করে রয়েছি, এই সময় তুমি এলে। প্রচণ্ড ঝড় জলের মধ্যে একজন সুন্দরীকে দেখে আমার চিত্তচাঞ্চল্য ঘটতেই পারে। আমি ঈশ্বর নই। আর ইউ শিওর যে তুমি ঈশ্বর নও? এইবার হতভম্ব হল পার্থ। এ কি হেয়ালি? ঈশ্বরী। কারণ তুমি যদি এই রাত্রে দরজা না খুলতে, তাহলে আমি মরে যেতাম। ধুর, সে তো আমার স্বার্থর জন্য করেছি। স্বার্থ? হ্যাঁ। তুমি ছেলে হলে কি দরজা খুলতাম? অ্যান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর কাঁধ নাচিয়ে বলল, হবে হয়তো, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। হাত বাড়িয়ে রুকস্যাক থেকে বের করে রাখা একটা প্যাকেট তুলে নিল সে। তারপর মোড়ক খুলতে গিয়ে বলল, হায় রে, এটাও নষ্ট হয়েছে। পার্থ দেখল কতগুলো বিস্কুট এবং চিজ আর রুটি এখন প্রায় থকথকে কাদায় পরিণত হতে চলেছে। প্যাকেটটাকে আবার নামিয়ে রাখল অ্যান। তোমার কাছে খাবার আছে? মাথা নাড়ল পার্থ। এখানে নেই। আমার মালপত্র গাড়িতে পড়ে আছে। ওখানে বৃষ্টি না থামলে যাওয়া অসম্ভব। অ্যান উঠে জানালার পর্দা সরালো। কাচের গায়ে জলকণা থাকায় কিছুই দেখা যাচ্ছে না। নিজের মনে যেন সে বলল, পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, আমার খুব তেষ্টা লাগছে। পার্থ মাথা নাড়ল। না, জলও নেই। তোমরা কি বাইরের জল খাও? কাঁধ নাচালো অ্যান, এবং এই সময় সে পিটার স্কটের বোতলটাকে দেখতে পেল। হাই, ইটস ইয়োর্স। মাথা নাড়ল পার্থ। হ্যাঁ।
নো গ্লাস। পার্থ উঠল, কম্বলে শরীর মুড়ে ভেতরে দরজা খুলে টর্চ হাতে স্টোর রুমে চলে এলো। দুটো কাঁচের গ্লাস তুলে নিয়ে প্রায় দৌড়ে ফিরে এসে দরজা বন্ধ করল সে। এখন প্যাসেজেও আর হাঁটা যাচ্ছে না, ঠান্ডায় মাথার ঘিলো অবধি জমে যাবে। জল নেই, অতএব হুইস্কি নিয়ে ওরা দুজনে আগুনের সামনে বসল। বসে পার্থ বলল, তোমার কথা বলো। ঠোঁট টিপে হাসল অ্যান, তারপর ছোট্ট চুমুক দিয়ে বলল, কি কথা? তুমি কি করো? ওয়েল, এই মুহূর্তে আমি বেড়াচ্ছি। আমি 2 বছর চাকরি করে যা জমিয়েছিলাম তাই নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। ভারতবর্ষে এলে কেন? সেতার শুনে। ইউনো রবিশঙ্কর? ওর বাজনা শোনার পর মনে হয়েছিল, আই মাস্ট সি দিস কান্ট্রি, ইটস বিউটিফুল। তোমাদের এই দেশ সত্যি সুন্দর। কিন্তু তোমার চাকরি? যেটা করতাম সেটা গেছে, ফিরে গিয়ে আবার জুটিয়ে নেব। তোমার বাবা মা? তারা আছেন, নো প্রবলেম। এভাবে একা বেরিয়ে আসতে তোমার ভয় করেনি? ভয়? হোয়াই? তুমি বাজে লোকের হাতে পড়তে পারো। সেটা আমি নিউ ইয়র্কেও পড়তে পারি। আমি শুনেছি এখানে প্রথম সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তখন বিউটিফুল। নিউ ইয়র্কে থাকলে কি আমি সেটা দেখতে পেতাম? নো, নেভার। গ্লাসটা শেষ করল অ্যান, তারপর বোতল থেকে খানিকটা ঢেলে নিয়ে বলল, ইটস গুড। অ্যালকোহল ধীরে ধীরে থাবা বাড়াচ্ছে। পার্থ বুঝতে পারছিল তার নার্ভগুলো এখন স্বাভাবিক নয়। এক হাতে গ্লাস নিয়ে অ্যান ঝুঁকে কাঠ খুঁচিয়ে দিচ্ছে অন্য হাতে। পার্থ দেখল স্লিপিং গাউনের উপরের অংশ দুলে উঠল ঢেউয়ের মতো। এখন ওর এমন পাশাপাশি যে স্পর্শ এড়ানো যাচ্ছে না। অ্যান যখন সোজা হয়ে বসল তখন ওর কাঁধে তার কাঁধ। শীত দুটো মানুষকে হয়তো কাছাকাছি নিয়ে আসে। এবার অ্যান বলল, খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। এখনই শোবে? পার্থ চঞ্চল হল। শোয়া যেতে পারে। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? প্রচুর। কেন? আমার সঙ্গে শুতে তোমার আপত্তি হবে না তো? ইট ডিপেন্ডস। আমি ডিভোর্সি। সে কি? তোমার বয়স কত? ডোন্ট আস্ক দিস সিলি কোশ্চেন। আমি 17তে বিয়ে করেছি, 19-এ আলাদা। আমার ঘুম পাচ্ছে। হাই তুলল অ্যান। পার্থ উঠল, তারপর দ্রুত হাতে কম্বলের ভাঁজ খুলে বিছানায় ছড়িয়ে দিল। ওর সমস্ত শরীর অস্থির হয়ে উঠেছিল। গ্লাস নামিয়ে রেখে অ্যান বলল, তুমি খুব টিমিড টাইপের না? টিমিড? মোটে অ্যাগ্রেসিভ নও। একটা আমেরিকান ছেলে তোমার জায়গায় থাকলে আমাকে এত তোয়াজ কখনোই করতো না। আমি শুনেছি ভারতীয়রা সবসময় হাত পেতে নেয়, জোর ফলাতে জানে না। অ্যান উঠে বিছানায় বসল। জোর করে তো কিছুই পাওয়া যায় না। পার্থ এবার কি করবে বুঝতে পারছিল না। ইন্ডিয়ান ফিলোসফার। অ্যান শব্দ করে হাসল। তুমি এর আগে কোনো মেয়ের সঙ্গে শুয়েছ? দ্রুত মাথা নাড়ল পার্থ। ওর মুখ বেশ তেতেছে। না। সত্যি? অ্যানের চোখ বিস্ফারিত। এত বড় হয়েছ অথচ কোনো মেয়েকে আবিষ্কার করনি? পার্থ বিছানার এক কোণে বসল। আমাদের দেশে সেটা নিয়ম নয়। তাই নাকি? এসব ছেদ কথা আমায় শুনিও না। আমি অনেক ভারতীয়র সঙ্গে মিশেছি। শিক্ষিত সমাজ পৃথিবীর সব জায়গায় এখন একই ছাদে গড়া। তুমি নিশ্চয়ই অশিক্ষিত গ্রাম্য যুবক নও? অ্যান শূন্য গ্লাস ফায়ারপ্লেসের উপরে নামিয়ে রাখল, তারপর গলা পাল্টে বলল, তুমি কখন শোবে? মানে? পার্থ হকচকিয়ে তাকাল।
এতক্ষণ যে ভঙ্গিতে কথা বলছিল অ্যান, এই জিজ্ঞাসা সেই ঘরানায় নয়। অ্যান একটু ঝুঁকে ফায়ারপ্লেসের কাছে মাথাটা নিয়ে গিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল, আমরা রাতটাকে ভাগাভাগি করে নিই। দুজনের একসঙ্গে ঘুমানোর কোনো দরকার নেই। শেষ রাত্রে যে জেগে থাকবে সে আরেকজনকে ডেকে দেবে, যাতে ভোরের সূর্যটাকে আমরা না হারিয়ে ফেলি। কি বলো? ভোরের সূর্য? বিড়বিড় করল পার্থ। ভোর তো অনেক দেরি, এখন তো রাতও আসেনি। হ্যাঁ, আমরা তো সানরাইজ দেখব বলে এত কষ্ট করে এসেছি, তাই না? কথা বলতে বলতে অ্যান কয়েক পা হেঁটে পার্থর পাশে এসে বসল। যদি দুজনেই ঘুমিয়ে থাকি আর সেই ফাঁকে সূর্যটা টুপ করে উঠে যায়, তাহলে এত কষ্ট করার কোনো মানে থাকবে না। বরং প্রথম রাতটা আমি জেগে থাকি, দ্বিতীয় রাতটায় তুমি, ঠিক আছে? পার্থ আর চোখে অ্যানের বুকের দিকে তাকালো। ওর সমস্ত শরীরে এখন গ্রীষ্মের পোড়া হাওয়া পাক খাচ্ছে। গলার স্বরে প্রাণপণে স্বাভাবিকতা রেখে সে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমার ভোরে ওঠার অভ্যেস আছে। তাছাড়া এই সন্ধেবেলায় শুলে রাত 1টার সময় আপনি ঘুম ভেঙে যাবে, ওসব নিয়ে চিন্তা করো না। কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। ওফ, তুমি এমনভাবে কথা বলছো যেন আমি কষ্ট করে সূর্য দেখতে আসিনি। তুমি সূর্য দেখবে আর আমি ঘুমোবো, তাই বা ভাবছো কি করে? তাছাড়া কথাটা বলবে কিনা বুঝতে পারছিল না পার্থ। ওর মনে একটু একটু করে যে বোধ জন্মাচ্ছিল তা হলো মেয়েটি নির্ঘাত খেলাচ্ছে। পার্থর গলা একটু উঁচুতে উঠায় অ্যান সকৌতুকে ওর মুখের দিকে তাকিয়েছিল। দ্বিধায় পার্থ চুপ করতেই সে জুড়ে দিল, তাছাড়া? সে চোখের তলা দিয়ে তাকালো, যা পার্থর কাছে বিদ্রূপের মতো দেখালো। তাছাড়া ওই ইয়থ হোস্টেলে থাকলে তোমাকে আগামীকালের ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতো না, সূর্য দেখা বেরিয়ে যেত, তাই না? অ্যান স্পষ্টত বিস্ময়ে মাথা নাড়ল। আমি বুঝতে পারছি না। পার্থ খপ করে অ্যানের হাত ধরল। এটা না বোঝার কি আছে? এই বাংলো আমি রিজার্ভ করেছি। আমি যদি তোমাকে এই বাংলোতে ঢুকতে না দিতাম, তাহলে তোমার কি অবস্থা হতো তা ভেবে দেখেছ? কাল সকালে সূর্যটাকে দেখতে পেতে? পেতে না তো। বেশ, তাহলে এখন যে বলছো তুমি কোনো রিস্ক নিতে চাও না, আমি জায়গা না দিলে তা বলতে পারতে। আমি এভাবে বলতে চাইনি, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করলে। অ্যান যেন নিজের সঙ্গে বোঝাপড়া করল মাথা নেড়ে। তারপর বলল, তুমি কি আমার কাছে এই আশ্রয়ের মূল্য চাইছ? এই সহজ কথাটা বলতে এত অসুবিধা হচ্ছে কেন? পার্থর মনে সঙ্গে সঙ্গে অন্যরকম প্রতিক্রিয়া হলো। নিজেকে মাছের কারবারি মনে করার কোনো কারণ নেই। সে ব্যবসা করতে বসেনি। বাইরে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস, মাইনাসে চলে গেছে পৃথিবীর উত্তাপ। এই হিম নির্জন পাহাড়ের চূড়োয় নরম উত্তাপে একটি পুরুষ এবং একটি নারী কেন দায়বদ্ধ হিসেব নিকেশে জর্জরিত থাকবে? কেন স্বতঃস্ফূর্ত হবে না তাদের শরীরের প্রয়োজন? সে নিঃশব্দে মাথা নাড়ল। না, এই পরিবর্তন নিশ্চয়ই অ্যানের চোখে পড়েছিল। সে স্থির চোখে পার্থকে দেখতে লাগল। তুমি ছেলে মানুষ, কি চাইছো তা জানো না। আমি কি চাইছি তা আমি জানি না? পার্থ যেন সংলাপটাকে আবৃত্তি করল। তারপর দুহাতে অ্যানের কাঁধ আঁকড়ে বলল, আমি তোমাকে চাইছি, কোনো কিছুর মূল্য হিসেবে নয়, কোনো দরদাম করেও নয়। পার্থ নিঃশ্বাস ঘন, বুকের ভেতর অতল সমুদ্রের চাপ। অ্যান একটুও বিস্মিত হয়নি এই আচরণে, কারণ সে সামান্য নড়ল না, বরং ওর ঠোঁটে চিলতে হাসি এলো। কিভাবে চাইছ? এরকম একটা জায়গায় একটি পুরুষ এবং নারী যেভাবে পরস্পরকে চাইতে পারে সেইভাবে। পার্থর মুখ নেমে আসছিল লক্ষ্যহীন হয়ে, কিন্তু অ্যান বলল, দাঁড়াও। তারপর নিজের কাঁধ থেকে পার্থর মুঠো ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ গলায় উচ্চারণ করল, পরস্পরের চাওয়ার কথা বললে না?
পার্থ অ্যানের মুখের দিকে তাকালো। তোমার শরীরে এই মুহূর্তে কোনো চাহিদা নেই? অ্যান দ্রুত মাথা নাড়ল। না, নেই। পার্থ সবিস্ময়ে অ্যানের শরীরের দিকে তাকালো। ওর লোভনীয় বুক এবং তার ভাঁজ, হাঁটুর কাছে সরে যাওয়া গাউনের কল্যাণে বেরিয়ে আসা সিল্কি উরুর চামড়া অন্য কথা বলছে। সে ধীরে ধীরে উন্মুক্ত উরুতে 5 আঙ্গুল ছড়ালো। তুমি আমার সঙ্গে খেলা করছো অ্যান? খেলা করছো? খেলা? তোমার সঙ্গে আমার কয়েক মিনিটের পরিচয়, খেলা করার সুযোগ হলো কখন? তাহলে তাহলে এই রাতটাকে উপভোগ করতে তোমার ইচ্ছে হচ্ছে না কেন? আমি যদি জোর করি? এখন চিৎকার করলেও তো কেউ তোমাকে সাহায্য করতে ছুটে আসবে না। ওই ভুলটা করো না। অ্যানের গলায় স্থির এবং ধ্বনিতে সতর্কীকরণ। কেন? আমি আমার কামনা মিটিয়ে নেব, এতে ভুল কোথায়? তুমি বাধা দেবে? না, কিন্তু তুমি তৃপ্তি পাবে না। তুমি বলেছ এখনো কোনো নারীকে তুমি পাওনি। প্রথম পাওয়াটাকে এমন মাথা গরম করে নষ্ট করো না। জীবনে ওই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না। অ্যান শেষ করতেই পার্থ ঠোঁট বেঁকালো। তুমি পাদ্রীদের মতো জ্ঞান দিচ্ছ। এসব কথা আমি শুনতে চাই না। তুমি এমন ভাব করছো যেন তোমার মতো সতী আর কেউ নেই, অথচ একটু আগে বললে তুমি ডিভোর্সি, অচেনা লোকের সঙ্গে ঘুরে বেড়িয়েছ। তারা কি তোমাকে ছেড়ে দিয়েছে? আমি জানি আমেরিকান মেয়েরা খুব সেক্সি হয়। তুমি ধাপ্পা দিচ্ছ আমাকে। কি বললে? আমেরিকান মেয়েরা সেক্সি হয়? হ্যাঁ, বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি, গল্প শুনেছি। অবাক কাণ্ড। যৌবন এসেছে অথচ সেক্স চায় না এমন মেয়ে পৃথিবীর কোন দেশে আছে বলো দেখি? অ্যাবনর্মালদের কথা বলছি না। তাহলে তাহলে তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? বাধা দেইনি, আপত্তি করেছি। কারণ আমি সূর্য দেখতে এসেছি। শুনেছি কাঞ্চনজঙ্ঘার উপর প্রথম সূর্যের আলো যখন এসে পড়ে তখন ঈশ্বর দর্শন হয়। তোমরা কি ঈশ্বরের কাছে যাওয়ার মুহূর্তে শরীরে নোংরা মেখে যাও? নোংরা? এটাকে তুমি নোংরামি বলছো? আর এক চাতুরী সন্দেহ করে হেসে উঠল পার্থ। হ্যাঁ, নোংরামি। দুটো শরীর যদি সামান্য ভালোবাসা না নিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয় তাহলে সেটা নোংরামি। চিরকাল সেই নোংরা পাঁক মেয়েরা শরীরে বয়ে নিয়ে বেড়াবে আর পুরুষরা তৃপ্তির ঢেকুর তুলবে। একটি পুরুষ কোনো রমণীকে নির্জনে পেলেই নিজের পাঁক চালান করে দেওয়া ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। অ্যান উঠল। ফায়ারপ্লেসের আগুন নিভে আসছিল। নতুন কাঠের টুকরো গুঁজে দিল তাতে, দিয়ে বলল, এ আমি ছেলেবেলা থেকে দেখে আসছি। কী রকম? পার্থ এতক্ষণে গোলক ধাঁধায় কীভাবে এগোনো যায় বুঝে উঠছিল না। অ্যান ফিরে এলো। শরীরটাকে ধীরে ধীরে এলিয়ে দিল বিছানায়। তারপর হাত বাড়িয়ে পিটার স্কটের বোতলটা খুলে এক ঢোক গলায় ঢেলে সেটাকে আগের জায়গায় রেখে দিয়ে চোখ বন্ধ করল। এখনও শরীর টান টান বিছানায়। পায়ের গোজ পার্থর শরীরকে স্পর্শ করছে। অ্যান খুব ক্লান্ত গলায় বলল, তুমি আমার পাশে শুতে পারো। পার্থর বুকে আবার ঢেউ। সে শুনেছে অনেক রকম খেলা আছে নারী পুরুষের। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবার আগে আঘাত দেওয়া অথবা আহত করাও কি সেরকম একটা খেলা? তার পরিণতিতে যখনই ডাক তখন আর তাড়াহুড়ো করার কি দরকার? শাস্ত্রীয় সঙ্গীতের মতো ধীর গতিতে এগোনো যাক। ঝালায় যখন পৌঁছবে তখন তার কোনো বাধা শোনার অবকাশ থাকবে না। সে পোষা বেড়ালের মতো বিছানায় উঠে এলো। দুটো কম্বল ছড়িয়ে দিল অ্যানের শরীরে, দুটো টেনে নিল নিজে। এখন ইঞ্চি চারেকের ব্যবধান দুজনের। যদি ওপরে আলাদা কম্বল, কিন্তু তলার বিছানা যখন এক, তখন স্বচ্ছন্দে পিছলে মিশে যাওয়া যায়। কিন্তু পার্থ নিজেকে সতর্ক করল, না,
একটুও তাড়াহুড়ো করবে না, খুব ধীরে ধীরে এগোতে হবে। অ্যান বলল, বৃষ্টি এখনো খুব জোরে নামেনি না? অ্যানের শরীরের গন্ধ এখন পার্থ রন্ধ্রে খেলে বেড়াচ্ছে। সেই নেশায় ডুবে যেতে যেতে সে কোনো রকমে বলল, হ্যাঁ, খুব ঝড় উঠেছে। সেদিনও উঠেছিল। অ্যানের শরীর কি কাঁপল? পার্থর মনে হলো খেলাটা যেন আচমকা বন্ধ হয়ে গেল। নেশাটা থমকে দাঁড়ালো। সেদিন মানে? যেদিন আমাকে ভোগ করা হয়। এমন কিছু নতুনত্ব নেই। এখন মনে হয় এই সেক্স ব্যাপারটার মধ্যে কোনো অভিনবত্ব নেই। পৃথিবীর যে কোনো অংশে লক্ষ লক্ষ লোক প্রতি মুহূর্তে একই ভঙ্গিতে যৌন আনন্দ উপভোগ করে, তাই না? চোখ বন্ধ করল অ্যান। আবার সেই মেঘটা নেমে আসছে ছাদ হয়ে, নাকি দেওয়াল? পার্থ দ্রুত বলে উঠল, পৃথিবীর কোটি কোটি মানুষ এই মুহূর্তে একই ভঙ্গিতে ভালোবাসার কথাও বলে থাকে। মাথা নাড়ল অ্যান। ঠিকই, কিন্তু ভালোবাসে কয়জন? যারা বাসে তারা আলাদা। পার্থ নড়ে চড়ে উঠল। কোনো এ শরীরের ভর রেখে আধশোয়া হয়ে বলল, তোমার কথা শুনি, ও যে ঝড়ের কথা বলছিলে সেটা কি? কি হবে শুনে? একটা মেয়ের গোপন লজ্জার কথা শুনে কি সুখ পাবে? জানি না, কিন্তু আমি তোমাকে বুঝতে চাই। চকিতে অ্যান ওর মুখের দিকে তাকালো। আমাকে বুঝতে চাও? হ্যাঁ। পার্থ যেন ছোঁয়া বাঁচিয়ে রাখতে চাইল। এত অল্প সময়ে? সময়টাকে তো আমরাই তৈরি করে নিই। হাসবার চেষ্টা করল অ্যান। কি জানি, তবে আজ অবধি কেউ আমায় বলেনি যে সে আমায় বুঝতে চায়। কত বন্ধুর সঙ্গে দিনরাত কাটিয়েছি, তবু পরে মনে হয়েছে আমাদের ভালো করে চেনা জানাই হয়নি। মানুষের সঙ্গে মানুষের বোধহয় আলাপের মধ্যেই সম্পর্কটা আটকে থাকে। কিন্তু তুমি বললে আমাকে বুঝতে চাও। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। ঠিক আছে, আমি তোমাকে বলছি। আর তখনই বাতাস যেন আছড়ে পড়ল বন্ধ জানলায়। শব্দটা এত ভারী যে ভেতরের পর্দায় কাঁপন এড়াল না। পার্থ সচকিতে তাকালো। বাংলোটা উড়ে যাবে না তো? হঠাৎ অ্যান উঠে বসল। ওর মুখ চোখ একাগ্র, যেন কান পেতে কিছু শুনছে। চাপা গলায় বলল, কেউ যেন চিৎকার করছে। পার্থ শোনার চেষ্টা করল। শুধু বাতাসের গোঙানি ছাড়া অন্য কোনো শব্দ নেই। সে হেসে মাথা নাড়ল। ধুর, এখানে কে চেঁচাতে যাবে? ওটা ঝোড়ো বাতাস। বলে সে হাত বাড়িয়ে অ্যানের কোমর স্পর্শ করে শোয়ার ইঙ্গিত করল। অ্যান তখনও সন্দেহে দুলছে। কিন্তু আমি যেন স্পষ্ট শুনতে পেলাম গলার একটা আওয়াজ। বাইরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। পার্থ বলল, ওটা তোমার শোনার ভুল। এখানকার হাওয়াটা খুব শক্তিশালী, দরজাটা বাধা দিয়ে যাচ্ছে। কিন্তু কথা শেষ করা মাত্র পার্থ সিঁটিয়ে গেল। হ্যাঁ, সত্যি মানুষের গলার স্বর। ঝড়ের দাপট ছড়িয়ে চিৎকারটা ঘরে ঢুকেছে। অ্যান বলল, হ্যাঁ, আমিই ঠিক। তুমি শুনতে পেয়েছ? নিঃশব্দে মাথা নাড়া ছাড়া আর কি করতে পারে পার্থ? কিন্তু ভেতরে ভেতরে একটা ক্রোধ জন্মেই তীব্রতর হল। এ সন্ধ্যের অন্ধকারে ঝোড়ো আবহাওয়ায় কোন হারামজাদা এসেছে? তৃতীয় ব্যক্তির উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত। চৌকিদারটা ফিরতে পারে। সে এলে অবশ্য অনেক তোয়াজ, অনেক আরামের ব্যবস্থা হতে পারে। কিন্তু এখন আর তার কি দরকার আছে? যে কোনো তৃতীয় ব্যক্তি মানেই অনাবশ্যক ঝামেলা বাড়া। তাছাড়া পার্থর চোয়াল শক্ত হল। ওটা চৌকিদারের কণ্ঠস্বর না হয়ে যদি অন্য কোনো মানুষের হয়, যে এই মেয়েটার মতো সূর্য দেখতে এসেছে। সে অ্যানকে এবার সজোরে টানল। শুয়ে পড়ো, তোমার গল্পটা শুনতে চাই।
আর তখন স্পষ্ট হলো চিৎকার, হেল্প, হেল্প! অ্যান অবাক হয়ে গেল। কি বলছো তুমি? একটা মানুষ এই আবহাওয়ায় সাহায্য চাইছে, আর না না, তুমি দরজা খুলে দাও, লোকটা মরে যেতে পারে। পার্থ মাথা নাড়ল। কিন্তু আমরা জানি না লোকটাকে, কোনোরকম ঝুঁকি নেওয়া এক্ষেত্রে বোকামি। অ্যান তাকিয়ে আছে দেখে পার্থ বোঝালো, ওরা ডাকাত হতে পারে, পারে না? ডাকাত? এত উঁচুতে ওরা কি ডাকাতি করবে? তাছাড়া মাইলের পর মাইল আমি কোনো মানুষ দেখতে পাইনি। ডাকাতটা আসবে কোত্থেকে? তুমি ভুল করছো, লোকটাকে বাঁচাতেই হবে। পার্থ বুঝতে পারছিল তার প্রতিরোধ নরম হয়ে আসছে। সে শেষ চেষ্টা করল, কিন্তু এ বাংলো আমি রিজার্ভ করেছি, তাই এর দরজা খোলা না খোলা সেটা আমার ইচ্ছে। এবার অ্যান পার্থর হাত জড়িয়ে ধরল। এভাবে জেদ করে বসে থেকো না, আমি তোমার কাছে প্রার্থনা করছি, লোকটা প্রাণ বাঁচাও। আমি জানি বাইরে কিরকম ঠান্ডা, তুমি তো আমাকেও জায়গা দিয়েছ। তুমি মেয়ে, তাই, ছেলে হলে দিতাম না। পার্থ বলতে বলতে মুখ ফেরালো। তুমি কি আমার সঙ্গে একা থাকতে ভয় পাচ্ছ? তারপর ধীরে ধীরে উঠে বসল। আর তখন অ্যান কম্বল সরিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করল। তুমি পাগল, একটা আস্ত পাগল, না হলে এই অবস্থায় এসব কথা মাথায় আসতো না। ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি, লোকটা বাইরের ঠান্ডায় মরে পড়ে থাকবে আর আমি ঘরে আরাম ভোগ করতে পারবো না। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল পার্থ, থামো, আমার বাংলোর দরজা খুলে দেবার কোনো অধিকার তোমার নেই। চুপ করে বসো এখানে। পরোপকার করতে চাও? বেশ, সেটা আমিই করছি। বিছানা থেকে উঠে অ্যানের কাঁধ ধরে পার্থ আবার বিছানায় বসিয়ে দিল। তারপর উত্তপ্ত গলায় বলল, কিন্তু একটা শর্ত আছে, এটা তোমাকে মানতেই হবে। বলো। অ্যানের গলায় এবার শান্ত। আমি না বলা পর্যন্ত তুমি এই ঘর থেকে বের হতে পারবে না। যেই আসুক, আমি তাকে জানতে দিতে চাই না যে তুমি এখানে আছো। এটা তোমার নিরাপত্তার জন্য বলছি। নিরাপত্তা? হাসল অ্যান। ঠিক আছে, তাই হবে, কিন্তু তুমি আর দেরি করো না। দুটো কম্বল টেনে নিয়ে অ্যান আবার বিছানায় শুয়ে পড়ল। বাকি দুটো শরীরে জড়িয়ে নিল পার্থ। তারপর টর্চ আর মোমবাতি হাতে নিয়ে ডিমঘরের দরজাটা খুলল। ডিমঘরে এসে ভেতরের দরজাটা ভালো করে ভেজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই মনে হলো বাইরের দরজাটা ভেঙে পড়বে। পার্থ চিৎকার করে উঠল, কে কে ওখানে? কিন্তু বাইরে প্রশ্নের কোনো প্রতিক্রিয়া ঘটল না। মোমবাতিটাকে টেবিলের উপর রেখে সে হ্যান্ডেলটাকে তুলে নিল। ঠান্ডা লোহা যেন হাতে ছ্যাঁক করে উঠল। পার্থ দরজার পাশের কাছে চোখ রাখতে গিয়ে মুখ ফিরিয়ে নিল। যা জল ওখানে জমেছে তা ভেতর থেকে 1000 বার মুছলেও কিছু দেখা যাবে না। খুব সাবধানে দরজাটা খুলল সে, এবং খোলা মাত্র প্রচণ্ড শব্দে দুটো পাল্লা ধাক্কা খেল দুপাশে। পার্থ একপাশে সরে দাঁড়িয়ে থরথরিয়ে কেঁপে উঠল, কারণ ঘরের ভেতর তখন ভিজে হাওয়া ক্রমাগত ছোবল মারছে। আর তখনই হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল বিশাল শরীরটা। ঢুকে লম্বা 2 হাতে কোনো রকমে দরজাটা বন্ধ করে লাল দাঁত দেখিয়ে হাসল। থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও হাসছে, তবু লোকটার সঙ্গে প্রায় ভেজা এবং কাঁপুনিটা ওর শরীর থেকে ছিটকে উঠছে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী এর 2য় পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।